দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন কিছু চাঞ্চল্যকর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বিশ্লেষণ করতে যাচ্ছি যা গ্লোবাল জিওপলিটিক্সের পুরো সমীকরণকে ভিতর থেকে নাড়িয়ে দিচ্ছে। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে আমেরিকার ইন্টেলিজেন্স চিফ তুলসী গাবার্ড হঠাৎ করে পদত্যাগ করলেন এবং এর পেছনের আসল কারণটা কি, কেন ট্রাম্প প্রশাসন ভেতর থেকে ভেঙে পড়ছে এবং মধ্যপ্রাচ্যের এই উত্তেজনায় পর্দার আড়ালে আসলে কোন কূটনীতি কাজ করছে, তা একদম প্র্যাকটিক্যাল দৃষ্টিকোণ থেকে আমরা সকলে আজ বোঝার চেষ্টা করব। তো চলুন মূল আলোচনায় ঢোকা যাক। দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবরটি আসছে আমেরিকার হোয়াইট হাউস থেকে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, অর্থাৎ যিনি আমেরিকার একাধিক ইন্টেলিজেন্স এজেন্সিকে সামলান, মানে কোঅর্ডিনেট করেন, সেই তুলসী গাবার্ড নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। গতকাল শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করা নিজের রেজিগনেশন লেটারে তিনি জানিয়েছেন যে, ভালো করে শুনবেন, তার স্বামী আব্রাহাম উইলিয়ামস অত্যন্ত বিরল এবং গুরুতর এক হাড়ের ক্যান্সারে আক্রান্ত। তিনি লিখেছেন যে এই কঠিন সময়ে তাকে পাবলিক সার্ভিস ছেড়ে স্বামীর পাশে থাকতে হবে, কারণ তিনি এত ডিম্যান্ডিং একটি চাকরি করে তার স্বামীকে একা এই লড়াই লড়তে দিতে পারেন না। তিনি এটাও স্পষ্ট করেছেন যে তার এই পদত্যাগ আগামী 30শে জুন থেকে কার্যকর হবে। রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, সিএনএন এবং আল জাজিরার মতো বড় বড় মিডিয়া আউটলেট এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। কিন্তু দর্শক, এখানে একটা জিনিস বুঝতে হবে, ক্যান্সারের এই কারণটি হলো একদম অফিসিয়াল, কিন্তু পর্দার আড়ালে আসল ব্যাপারটা হলো সম্পূর্ণ ভিন্ন। হোয়াইট হাউসের ভিতরের একাধিক সূত্র এবং মিডিয়ার রিপোর্ট অনুযায়ী তুলসী গাবার্ডের উপর হোয়াইট হাউসের চরম চাপ ছিল, কারণ তিনি ইরানের বিরুদ্ধে আমেরিকার এই যে সরাসরি যুদ্ধ, এই যুদ্ধে জড়ানোর তীব্র বিরোধিতা করেছিলেন। ট্রাম্প এবং গ্যাবার্ডের মধ্যে ইরান ইস্যু নিয়ে গত কয়েক মাস ধরেই একটা গভীর মতভেদ চলছিল। গাবার্ড তুলনামূলকভাবে একটু কম আগ্রাসী এবং বাস্তববাদী কূটনীতিতে বিশ্বাসী ছিলেন, যার ফলে হোয়াইট হাউসে তার অবস্থান ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। আর শুধু তুলসী গাবার্ড একা নন, ট্রাম্প প্রশাসন রীতিমতো একটি শুদ্ধি অভিযানের মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমানে। ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের প্রধান জো কেন্টকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনেক আগেই। চিফ আর্মি স্টাফ জেনারেল র্যান্ডি জর্জ এবং ইউএস অ্যাটর্নি জেনারেলকেও তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এই পুরো ঘটনা প্রবাহ পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে যারা ট্রাম্পের এই অন্ধ ইরান বিরোধী এজেন্ডার সাথে একমত হচ্ছেন না, তাদেরকেই অত্যন্ত সুকৌশলে সরানো হচ্ছে। এবার আসুন আমরা একটু মধ্যপ্রাচ্যের দিকে তাকাই, যেখানে খুব দ্রুত ঘটনা মোড় নিচ্ছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির তেহরানে গিয়ে পৌঁছেছেন। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তি করানোর জন্য পাকিস্তানের এই মধ্যস্থতার চেষ্টা অত্যন্ত জোরালো হয়েছে, কিন্তু ইরানের কর্মকর্তারা খুব দ্রুত কোনো চুক্তির আশা নাকচ করে দিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি স্পষ্ট জানিয়েছেন যে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে যে আলোচনা চলছে সেখানে মতভেদ এখনো অনেক গভীর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি খোদ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে জানিয়েছেন যে আমেরিকার অতিরিক্ত এবং অযৌক্তিক দাবির কারণেই মূলত শান্তি আলোচনা আটকে আছে। তিনি সরাসরি ওয়াশিংটনের বিরুদ্ধে কূটনীতিকে দুর্বল করার অভিযোগ এনেছেন, তবে তিনি এটাও নিশ্চিত করেছেন যে পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনা তারা চালিয়ে যাবেন। এখানে ইরানের গ্রাউন্ড রিয়ালিটিটা আপনাদের একটু বুঝতে হবে। আমেরিকার এত চাপ সত্ত্বেও
ইরান কিন্তু ভেতরে ভেতরে অত্যন্ত ফোকাসড এবং ঐক্যবদ্ধ। তেহরানের ইনকলাব স্কোয়ারে প্রতিদিন রাতে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন সরকারের প্রতি তাদের সমর্থন জানাতে। আমেরিকা এবং ইসরায়েলের হামলায় নিহত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরাধিকারী মোস্তাফা খামেনির জনপ্রিয়তা এখন প্রতিদিন যাওয়ার সাথে সেটা আরও হু হু করে বাড়ছে। মানুষ রাস্তায় নেমে তার পক্ষে স্লোগান দিচ্ছে। অর্থাৎ আমেরিকা ভেবেছিল প্রেসার দিলে ইরান ভিতর থেকে ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে ইরানিরা আরও বেশি করে তাদের নেতৃত্বের পেছনে একজোট হচ্ছে। আর এই কারণেই আমেরিকা আসলে বুঝতে পারছে না যে তারা ঠিক কিভাবে এই পরিস্থিতিটা শেষবেশ সামাল দেবে। অন্যদিকে আমেরিকা যখন গোটা বিশ্বকে নিজেদের পেশি শক্তি দেখানোর চেষ্টা করছে, ঠিক তখনই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতে এসে পৌঁছালেন এবং তিনি রাজধানী দিল্লিতে না নেমে সরাসরি নামলেন কোথায়? কলকাতায়। দর্শক, এই পদক্ষেপটি জিওপলিটিক্যাল দাবার চালের একটি মাস্টার ক্লাস। কলকাতা পৌঁছানোর পর মার্কো রুবিও সোজা চলে যান মিশনারিজ অব চ্যারিটিতে, যে প্রতিষ্ঠানটি মাদার তেরেসা শুরু করেছিলেন। আপনাকে এখানে মনে করিয়ে দিই, এই সেই মিশনারিজ অব চ্যারিটি যাদের ফরেন ফান্ডিং বা বিদেশি অনুদান নেওয়ার লাইসেন্স ভারতের মোদী সরকার একসময় আটকে দিয়েছিল। একজন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারতে পা রেখেই সোজা এমন একটি জায়গায় যাচ্ছেন, সেখানকার সিস্টারদের সাথে দেখা করছেন। এটা কি মনে হয়? এটা নিছক কোনো কাকতালীয় ব্যাপার নয়। এটা ভারতের বর্তমান সরকারকে আমেরিকার তরফ থেকে দেওয়া একটা প্রচ্ছন্ন কিন্তু অত্যন্ত কড়া বার্তা। তারা বুঝিয়ে দিচ্ছে যে ভারতের অভ্যন্তরীণ মানবাধিকার এবং এনজিও যে আছে না, সেই এনজিও পলিসিগুলোর উপর আমেরিকার কড়া নজর রয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, আমেরিকা বাইরের দেশে গিয়ে এসব নীতিবাক্য বা চাপ প্রয়োগের খেলা খেললেও তাদের নিজেদের ঘর অর্থাৎ আমেরিকা কিন্তু ভেতর থেকেই ধসে পড়ছে। ডোনাল্ড ট্রাম্পের অহংকার এবং এই একগুঁয়েমি এমন পর্যায়ে পৌঁছেছে যা শুনলে আপনি অবাক হবেন। তিনি সিবিএস নিউজের একজন জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান স্টিভ কালবার্টকে তার শো থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি এআই জেনারেটেড ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে ট্রাম্প ওই স্টিভ কালবার্টকে হাতে তুলে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। ভেবে বলুন, একজন ক্ষমতাসীন রাষ্ট্রপতির এই ধরনের আচরণ কি প্রমাণ করে? প্রমাণ করে যে তার মানসিক ভারসাম্য কতটা নড়বড়ে অবস্থায় রয়েছে। আর এই মানসিক অবস্থার প্রভাব পড়ছে সরাসরি আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এখন বিরোধী দল নয়, বরং তার নিজের দল রিপাবলিকান পার্টির নেতারাই প্রকাশ্যে বিদ্রোহ শুরু করেছেন। এই সপ্তাহের বৃহস্পতিবার মার্কিন সেনেটে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে। ট্রাম্পের প্রস্তাবিত একটি বিল নিয়ে রিপাবলিকান সংসদের মধ্যে একটা তীব্র ক্ষোভ দেখা দেয়। অনেক নেতাই ট্রাম্পের এই ফান্ডকে বোকামি এবং নৈতিকভাবে সম্পূর্ণ ভুল বলে আখ্যা দিয়েছেন। এর জেরে বৃহস্পতিবার সেনেটের রিপাবলিকান সদস্যরা কোনো সিদ্ধান্তে না পৌঁছিয়েই ওয়াশিংটন ছেড়ে চলে যান, যার ফলে ট্রাম্পের ওই বিলটা সেখানেই আটকে যায়। এর মানে হলো সরকার এবং দলের মধ্যে সরাসরি সংঘাত চলছে। হ্যাঁ, যদিও শুক্রবার ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দুটো পোস্ট করে দাবি করেছেন যে রিপাবলিকানরা তার সাথেই আছে, কিন্তু সিএনএন এবং পলিটিকোর মতো মিডিয়া পরিষ্কার রিপোর্ট করেছে যে পার্টির ভিতরে একটি বড় অংশ ট্রাম্পের এই স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের চরম আনকমফোর্টেবল ফিল করছে। তারা এটা ঠিক যে এখনই পুরো পার্টি ট্রাম্পের বিরুদ্ধে চলে যায়নি, কিন্তু পার্টির ভিতরে যে ফাটল ধরছে এবং ভাঙন শুরু হচ্ছে সেটা আর গোপন নেই। আসলে ডোনাল্ড ট্রাম্পের এই দ্বিতীয় মেয়াদের একটাই উদ্দেশ্য, আর তা হলো শুধুমাত্র ট্রাম্প এবং তার পরিবারকে আর্থিকভাবে লাভবান করা এবং আইনি সুরক্ষা দেওয়া।
সিএনএনের একটি সাম্প্রতিক এডিটোরিয়াল পরিষ্কারভাবে বলছে যে ট্রাম্প তার রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার করে আমেরিকার ট্যাক্স বিভাগকে নির্দেশ দিয়েছেন যাতে ভবিষ্যতে কখনোই ট্রাম্প বা তার পরিবারের পুরনো ট্যাক্স ফাঁকির কোনো তদন্ত না হয়। $10 বিলিয়ন একটা মামলার সেটেলমেন্ট হিসাবে তিনি নিজের জন্য এই বিশেষ অধিকার আদায় করে নিয়েছেন, যা কোনো সাধারণ নাগরিক পায় না। সব মিলিয়ে দর্শক, আজকের এই গোটা পরিস্থিতি বিশ্লেষণ করলে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে যায়, ইরান এমন একটি শক্তির সাথে ডিল করছে যাদের নিজেদের ঘরেই আগুন লেগে আছে। একদিকে ইসরায়েলের নেতানিয়াহু, যিনি ভালো করেই জানেন যে যুদ্ধ থামলেই দুর্নীতির দায়ে তাকে জেলে যেতে হবে, তাই তিনি যে কোনো মূল্যে যুদ্ধ চালিয়ে যেতে চান। অন্যদিকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, যিনি বলছেন যে তিনি মিডল ইস্টে গিয়ে সব ঠিকঠাক করে দেবেন, তেলের দাম $50 নামিয়ে আনবেন এবং ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবেন না। অথচ ইরানের সেই ইচ্ছাই নেই এবং ট্রাম্পের নিজের দলের লোকেরাই তাকে বিশ্বাস করছে না। ট্রাম্পের ইন্টেলিজেন্স চিফ থেকে শুরু করে তার কোর টিমের একাধিক সদস্য একে একে পদত্যাগ করছেন বা বরখাস্ত হচ্ছেন। আগামী দিনে এই হোয়াইট হাউস থেকে আরও কতজন যে ছিটকে পড়বেন এবং এই অস্থির আমেরিকার সামনে দাঁড়িয়ে ইরান ও মধ্যপ্রাচ্যের কূটনীতি কোন দিকে মোড় নেবে, সেটাই এখন দেখার বিষয়। গ্লোবাল পলিটিক্সের এই দাবার চালে আমেরিকা কি আদেও নিজেদের আধিপত্য ধরে রাখতে পারবে, নাকি নিজেদের অহংকারেই তারা ধ্বংস হবে? এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে এখানেই এই প্রতিবেদন শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।